গুগলে র্যাঙ্ক করার জন্য অন পেজ এসইওটা ম্যাজিক হিসেবে কাজ করে, কিন্তু এই অন পেজ এসইও অপটিমাইজেশনটা আপনারা কিভাবে করবেন এই টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আজকের ভিডিওতে 2024 এসে আপনারা কিভাবে অন পেজ এসইও করবেন তার একটা বিস্তারিত ভাব পাবেন এই ভিডিওতে। তো চলুন আমরা শুরু করি। প্রথমে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চ হচ্ছে একটা মূল হাতিয়ার এসইওর জন্য, কারণ আমাদের কিওয়ার্ড রিসার্চে যদি ভুল হয়ে যায় তাহলে আমাদের ফুল প্রসেসটায় পানি পড়ে যাবে, আমরা কোনো কিছুই ভালো মতো করতে পারবো না। এই কিওয়ার্ড রিসার্চ করতে হলে আপনাকে প্রথমে জানতে হবে যে কিওয়ার্ডটা আসলে কি। কিওয়ার্ড সিম্পলি যদি বলি এক্ষেত্রে অনেক জটিল বর্ণনা আছে, কিন্তু আপনাদের আমি সিম্পলি সব কিছু বোঝাতে চাই ছোট্ট কথায়। সেটা হচ্ছে আমরা গুগলে বা যে কোনো জায়গায় যে জিনিসটা বা যে ওয়ার্ড বা যে ওয়ার্ডগুলো লিখে সার্চ করি সেগুলি হচ্ছে কিওয়ার্ড। ধরে নেন আমার একটা শ্যাম্পু দরকার, তা আমি শ্যাম্পু লিখে সার্চ করলে সেটা হবে একটা কিওয়ার্ড। আমি কিভাবে একটা চা বানাবো বা আমি কিভাবে বিরিয়ানি বানাবো এই জিনিসগুলো লিখে সার্চ করলে, যে হাউ টু মেক বিরিয়ানি বা বিরিয়ানি রেসিপি, এগুলো লিখে যদি আমরা সার্চ করি তাহলে ওই যে কাজটা সেটাই হবে আমাদের কিওয়ার্ড। ঠিক আছে, ওই ওয়ার্ডটাই হবে কিওয়ার্ড। এখন আরেকটা জিনিস বুঝতে হবে যেটা কিওয়ার্ডের সাথে খুবই রিলেভেন্ট, এটা হচ্ছে কিওয়ার্ড ইনটেন্ট। কিওয়ার্ডের ইনটেন্টটা কি, অর্থাৎ আমি যে একটা জিনিস খুঁজতেছি আমার ইনটেন্টটা আসলে কি, তাই না? আমি কি এটা কোনো কিছু জানার জন্য খুঁজছি, নাকি আমি কোনো কিছু কেনার জন্য খুঁজছি, নাকি এমনি এমনি খুঁজছি নর্মালি, এই জিনিসগুলো আপনাকে জানতে হবে। তো কিওয়ার্ডের ইনটেন্ট অনুযায়ী আমরা কিওয়ার্ডকে কয়েকটা ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে ইনফরমেশনাল কিওয়ার্ড। ইনফরমেশনাল কিওয়ার্ড বলতে কি বোঝায়, যে আমি কোনো একটা ইনফরমেশন জানতে চাচ্ছি, যেমন হাউ টু মেক এ কাপ অফ টি, হাউ টু ক্লিন এ বটল, ঠিক আছে, হাউ টু মেক এ হাউস, এই জিনিসগুলো আমরা ইনফরমেশনাল কিওয়ার্ড বলে থাকি। দেন হচ্ছে কমার্শিয়াল কিওয়ার্ড। কমার্শিয়াল কিওয়ার্ড বলতে আমি কোনো একটা ব্র্যান্ডের নাম ইউজ করে দেন সেটা নিয়ে কথা বলছি, যেমন বাটা নিয়ে আমি কোনো একটা কথা বলছি, কোন একটা বাটা শুনিয়ে কথা বলছি বা খুঁজতে যাচ্ছি বা জানতে চাচ্ছি, এইগুলো হচ্ছে কমার্শিয়াল কিওয়ার্ড। দেন আসেন ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড। ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড বলতে কি বোঝাচ্ছে, যে আমি কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ করলাম এবং সার্চ করার পর আমি যে পেজটাতে গেলাম ওখানে পড়তে পড়তে আমি অন্য একটা জায়গায় চলে গেলাম, অর্থাৎ মানুষ আমাকে বা ওই ব্লগের যে ওনার সে আমাকে ট্রানজ্যাক্ট করে আরেক জায়গায় নিয়ে গিয়েছে, এটা হচ্ছে ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড। এগুলো কীরকম হতে পারে, ডাউনলোড নাও হতে পারে, বাই নাও হতে পারে, এই জিনিসগুলো হচ্ছে ট্রানজ্যাকশনাল কিওয়ার্ডের আন্ডারে পড়ে। দেন আসে নেভিগেশনাল কিওয়ার্ড। নেভিগেশনাল কিওয়ার্ড বলতে আমি যে কোনো একটা ব্র্যান্ডের নাম লিখে যখন সার্চ করব তখন সেটা হচ্ছে নেভিগেশনাল কিওয়ার্ড। যেমন ধরে নেন ফেসবুক। ফেসবুক একটা ব্র্যান্ড, আমি কিন্তু গুগলে সরাসরি কি লিখি facebook.com বা শুধু ফেসবুক লিখলে ফেসবুকটা চলে আসে, এগুলো হচ্ছে নেভিগেশনাল কিওয়ার্ড। আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন যে এইসব কিওয়ার্ড কোনটা কি ধরনের হয়ে থাকে। আচ্ছা, এখন আসেন আমাদের কিওয়ার্ডটা রিসার্চ করতে হবে। আমরা কিওয়ার্ড রিসার্চকে কিভাবে করতে পারি, একটা হচ্ছে গুগল ট্রেন্ড। আমরা চলে যাব গুগল ট্রেন্ডে। গুগল ট্রেন্ডে আসার পর আমরা এখানে আমাদের যে নিশটা আছে সেই নিশটা লিখে সার্চ করব। যেমন ধরে নেন আমার নিশ হতে পারে শু। শু লিখে সার্চ করার পর এই শু বা এই কিওয়ার্ডটার ইন্টারেস্ট কেমন আছে, এটা বাংলাদেশ ওয়াইজ আছে, আপনি এটা ইন্টারন্যাশনাল ওয়াইজ করতে পারেন বা যে কোনো কান্ট্রি এখান থেকে আপনি অ্যাড করে নিতে পারেন। এটা গত দিনের আছে, আমি চাচ্ছি যে গত এক মাসের রিপোর্ট, এক মাসে এটা চাহিদাটা কেমন, দেখেন এক মাসে এটা চাহিদা বেশ ভালো, 50 আপ। এরকম করে আমরা এটা ট্রেন্ডটা বুঝতে পারি যে কীরকম আছে। আবার আপনি চাইলে কিন্তু কম্পেয়ারও করতে পারবেন, যেমন শুয়ের সাথে আমি চাচ্ছি যে স্যান্ডেল আমরা কম্পেয়ার করি, স্যান্ডেল দিলাম, তো দুইটার মধ্যে আপনারা দেখতে পারবেন কোনটার ইয়াটা বেশি, যেমন স্যান্ডেলের কম, স্যান্ডেলের ট্রেন্ডিংটা কম কিন্তু শুয়ের ট্রেন্ডিংটা ভালো, বেশ ভালো। তো এরকম করে আপনি আলাদা আলাদাভাবে বা স্যান্ডেলের যে বিভিন্ন টাইপ আছে, শুয়ের যে বিভিন্ন টাইপ আছে ওগুলো কম্পারিজন করতে পারেন। এখানে আরও অনেকভাবে কম্পেয়ার করা যায়, গুগল ট্রেন্ড নিয়ে আমার অনেক ভিডিও আছে, আপনি সেগুলো দেখে বুঝতে পারবেন। অথবা স্পেসিফিক কিছু জানতে চাইলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ওকে, দেন আসেন একটা টুল গেল, একটা হচ্ছে গুগল অটো সাজেস্ট। গুগল অটো সাজেস্টে কেন বলছি, যেমন ধরেন আমি শু লিখেছি, শু লিখে আমি সার্চ করি একটু গুগলে, এখানে যখন আমি মাউসটা রাখলাম দেখেন অ্যাপেক্স শুজ, বেবি শুজ, বাটা শুজ, অ্যাপেক্স শুজ, বিডি, বাটা শুজ, প্রাইস, এরকম অনেকগুলো কিওয়ার্ড চলে আসছে। আমি একটু স্পেস দিলে আরও নতুন নতুন কিওয়ার্ড পাবো, আমি এটার সাথে এ লিখলে আরও নতুন নতুন কিওয়ার্ড পাবো, এরকম করে অনেক কিওয়ার্ড আমরা পেয়ে যাব। এখান থেকে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি। ওকে, দেন আসেন keyword.io, এটা একটা টুল, আমি একটু বের করে নিচ্ছি।
ওকে, keyword.io হচ্ছে লং টেল কিওয়ার্ড রিসার্চ করার খুব ভালো একটা টুল। এখানে যদি আপনি আপনার যে কিওয়ার্ডটা আছে বা সিড কিওয়ার্ডটা আছে সেটা যদি দেন এবং কান্ট্রি সিলেক্ট করে দেন, সার্চ করেন, তাহলে আপনি এখানে অনেকগুলো কিওয়ার্ড পেয়ে যাবেন ফ্রিতে। ওকে, এখানে 709টা কিওয়ার্ড আপনার চলে আসছে, দেখতে পাচ্ছেন? এই কিওয়ার্ডগুলো আপনি কিন্তু ইউজ করতে পারবেন। ওকে, আমি এখনই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছি না, প্রয়োজন হলে আমি পরে করে নেব বা আমার অন্যান্য ব্রাউজার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, আপনাদের জাস্ট দেখানোর জন্য এটা বললাম। তো এটা হচ্ছে আরেকটা ওয়ে। দেন আসেন আমাদের এই যে কিওয়ার্ডগুলো আমরা রিসার্চ করব, আমরা কিওয়ার্ড তো নিব, কিওয়ার্ডের সাথে আরও দুইটা জিনিস অনেক ইম্পর্টেন্ট, একটা হচ্ছে এসবি এবং একটা হচ্ছে কেডি। ওকে, আমি নতুন একটা পেজ নিয়ে নিচ্ছি আপনাদের বোঝানোর জন্য। একটা হচ্ছে এসবি। এসবি বলতে আমরা বুঝি সার্চ ভলিউম। ওকে, সার্চ ভলিউম বলতে কি বোঝাচ্ছি, যে একটা ওয়েবসাইটের বা একটা কিওয়ার্ডের যে সার্চটা হয়, মান্থলি কত সার্চ হচ্ছে, মাসে ওই কিওয়ার্ডটা লিখে কতজন সার্চ করছে, সেটাকে আমরা বলি সার্চ ভলিউম। এবং কেডি বলতে আমরা বোঝাই কিওয়ার্ড ডিফিকাল্টি, অর্থাৎ এই যে কিওয়ার্ডটা আমরা চুজ করছি এটা কতটা ডিফিকাল্ট, এটা নিয়ে আমরা কাজ করলে র্যাঙ্ক হতে কত ডিফিকাল্টি হবে নাকি কতটা সহজ হবে, এই জিনিসগুলো আমরা বুঝি কেডি দিয়ে। ওকে, তো এই টার্মগুলো আপনাদের কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে লাগবে। কিওয়ার্ড রিসার্চ নিয়ে আমাদের বিস্তারিত অনেকগুলো ভিডিও আছে, আমি ডেসক্রিপশনে ওগুলো লিঙ্ক দিয়ে দিব, এবং আপনারা যদি স্পেসিফিক কোনো কিছু জানতে চান অবশ্যই কমেন্ট করবেন। ওকে, দেন আসেন যে আমাদের 2 নম্বর যে স্টেপ সেটা হচ্ছে কন্টেন্ট অপটিমাইজেশন। যখন আমরা কিওয়ার্ডটা পেয়ে গেলাম, রিসার্চ করে ভালো মানে কিওয়ার্ড নিয়ে আসলাম, এখন আমাদের কন্টেন্টটাকে অপটিমাইজ করতে হবে। কন্টেন্ট অপটিমাইজ করার জন্য আমাদের কী কী বিষয় খেয়াল রাখতে হবে? প্রথম যেটা হচ্ছে কিওয়ার্ড ডেন্সিটি, অর্থাৎ আমাদের যে একটা কন্টেন্ট আছে, আমি যে কোনো একটা ওয়েবসাইটে চলে যাই, ওকে, এখানে অনেক ধরনের কন্টেন্ট আমি দেখতে পাচ্ছি, তাই তো? তো এই কন্টেন্টের মধ্যে আমাদের অবশ্যই কিওয়ার্ড আছে, যেমন দেখেন নর্থ স্টার, কিউরেটেড, গো টু অ্যাক্সেসরিজ, রানটাস্টিক স্পিরিট, এরকম। বা যদি আমরা কোনো একটা ব্লগে যাই তাহলে সেই ব্লগের মধ্যেও কিন্তু আমরা অনেকগুলো কিওয়ার্ড পাবো, তাই তো? তো এই কিওয়ার্ডগুলো আমরা কিভাবে বসাবো বা আমাদের এই কিওয়ার্ড কতবার আসা উচিত? আমরা কি জানি যে ধরেন 1000 ওয়ার্ডে যদি আমরা একটা আর্টিকেল লিখি এবং সেখানে যদি আমরা 20টা বা 25টা কিওয়ার্ড দিয়ে দিই, তাহলে এটা কি হয়েছে, অনেক বেশি কিওয়ার্ড চলে আসবে। কিওয়ার্ড স্টাফিং বলা হয় এটাকে। এটা গুগল নেগেটিভ হিসেবে দেখবে এবং আমাদের সাইটটাকে ডাউন করে দিতে পারে। এজন্য আপনাদের এই ডেন্সিটিটা জানতে হবে। এই ডেন্সিটির একটা পার্সেন্টেজ আছে, ওটা হচ্ছে 3%। ওকে, আপনার কন্টেন্ট যতটুকুই হোক, যদি 1000 ওয়ার্ডের আপনার একটা কন্টেন্ট হয়, তাহলে আপনি এখানে 3% হিসেবে যে কয়বার আপনার কিওয়ার্ডটা দেওয়া উচিত আপনি সে কয়বার এখানে দিতে পারবেন। ওকে, কিন্তু তারপর আমরা চেষ্টা করি যতটা কম দেওয়া যায়, কারণ খুব বেশি দিলে এখানে একটা ঝামেলা হয়ে যেতে পারে। ওকে, দেন আসেন প্ল্যাগিয়ারিজম। প্ল্যাগিয়ারিজম বলতে কি বোঝাচ্ছে, ধরেন আমি একটা ব্লগ লিখলাম, এই ব্লগের মধ্যে এমন কিছু যদি থাকে, যেমন গুগলে আগে যে ব্লগগুলো বা আগে যে কন্টেন্টগুলো সাবমিট করা হয়েছে ওই কন্টেন্টের সাথে যদি হুবহু মিলে যায়, তাহলে এটা গুগল একটা কপি ধরে নেবে, যেটাকে বলা হয় প্ল্যাগিয়ারিজম, এবং এটা একটা স্ট্রাইক দিয়ে দেবে। সেই স্ট্রাইকের কারণে আমাদের ওয়েবসাইটটা ডাউন হয়ে যেতে পারে। এই কারণে আমাদের প্ল্যাগিয়ারিজমটা চেক করতে হবে। প্ল্যাগিয়ারিজম চেকার অনেকগুলো ওয়েবসাইট আছে, আপনি সেখান থেকে চেক করতে পারেন। এগুলোর বিস্তারিত ভিডিও আমি অনেক সময় বলেছি, জাস্ট এটা আপনাদেরকে একটা ধারণা দিচ্ছি, এই কারণে আমি প্রত্যেকটা আলাদা আলাদা করে দেখাচ্ছি না। ওকে, দেন আসেন কিওয়ার্ড প্রমিনেন্স এবং প্রক্সিমিটি। কিওয়ার্ড প্রমিনেন্স এবং প্রক্সিমিটি বোঝার জন্য আপনাকে একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে যে প্রমিনেন্সটা কি। আমি বলি যে আমাদের অন পেজের ক্ষেত্রে আমরা টাইটেল ইউজ করি, একটা কন্টেন্টে টাইটেল ট্যাগ যেটাকে বলে, মেটা ডেসক্রিপশন ইউজ করি, আমরা এটার হচ্ছে টাইটেল ট্যাগ, মেটা ডেসক্রিপশন, তার সাথে হচ্ছে আমাদের ইউআরএলটা ইউজ করি। তো এই যে মেন বিষয়গুলো আছে, এই প্রত্যেকটাতে আমাদের হচ্ছে যে কিওয়ার্ড আছে সেই কিওয়ার্ডটা অবশ্যই থাকতে হবে আমাদের টাইটেলে, আমাদের মেটা ট্যাগে, আমাদের মেটা ডেসক্রিপশনে, আমাদের ইউআরএলে, এই সবগুলো জিনিসে আমাদের কিওয়ার্ডটা থাকতে হবে। এই জিনিসটাকে আমরা বলি কিওয়ার্ডের প্রমিনেন্স। ঠিক আছে,
এবং প্রক্সিমিটি যেটাকে বলি, প্রক্সিমিটি হচ্ছে ধরেন আমি একটা লাইন বা একটা প্যারাতে ধরেন এখানে আমি আর একটা কিওয়ার্ড ইউজ করলাম এবং এখানে এসে একটা কিওয়ার্ড ইউজ করলাম, তো এই কিওয়ার্ডের মধ্যে যে সময়টা বা যে দূরত্বটা, এই দূরত্বটাকে বলা হয় প্রক্সিমিটি। তো এই দূরত্ব আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, একেবারে কাছাকাছি বা পরপর অনেকগুলো কিওয়ার্ড বসানো যাবে না। এই প্রমিনেন্স এবং প্রক্সিমিটি এই দুইটা জিনিস আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে অন পেজ করার সময়। দেন আসেন কিওয়ার্ড ক্যানিবালাইজেশন। কিওয়ার্ড ক্যানিবালাইজেশন অনেক ইম্পর্ট্যান্ট একটা টপিক, যদিও এটা নিয়ে অনেকেই তেমনভাবে কথাবার্তা বলে না, কিন্তু বলা উচিত, ঠিক আছে। ওকে, আমি আগে এগুলো একটু ক্লিন করে নেই যাতে আপনাদের বোঝাতে একটু সুবিধা হয়। তো ক্যানিবালাইজেশন বোঝার জন্য আমি আপনাকে একটা জিনিস বোঝাই, যে ধরে নেন আপনার ফ্যামিলিতে 5টা মেম্বার আছে, ঠিক আছে। এই 5টা মেম্বারের মধ্যে প্রত্যেকের নাম হচ্ছে ধরেন রাব্বি, কথার কথা, হ্যাঁ, যে আপনার একটা ফ্যামিলির প্রত্যেকটা মানুষের নাম রাব্বি। এখন আপনি এই প্রত্যেকটা মানুষের নাম যদি একই হয় তাহলে আপনি চিনবেন কিভাবে যে কোনটাকে, বা আপনি কাউকে পরিচয় দিচ্ছেন যে রাব্বি হচ্ছে আমার মা, রাব্বি হচ্ছে আমার বোন, রাব্বি হচ্ছে আমার ভাই, এরকম করে হবে না। প্রত্যেকে আলাদা আলাদা নাম থাকা দরকার না। একইভাবে আমাদের ওয়েবসাইটের মধ্যে আমাদের অনেকগুলো পেজ থাকে এবং প্রত্যেকটা পেজের একটা করে ইউআরএল থাকে। তো এই ইউআরএল যদি প্রত্যেকটা পেজের একই হয় বা ইউআরএল এর ভিতরে যদি প্রত্যেকটা পেজের একই কিওয়ার্ড থাকে, যেমন আমাদের কিওয়ার্ড হচ্ছে শু বা বেস্ট শু, বা শু ফর স্ট্রাইকার, শু ফর রানার, শু ফর স্পোর্টস শু, এরকম অনেকগুলো কিওয়ার্ড থাকতে পারে। যদি আমরা একটা কিওয়ার্ডে প্রত্যেকটা পেজের আর্টিকেলের ইউআরএল এর মধ্যে বসিয়ে দেই তাহলে কিন্তু গুগলের চেনা মুশকিল হয়ে যাবে যে আসলে কোনটা নিয়ে আমরা র্যাঙ্ক করাবো, বা এই একটা কিওয়ার্ডের প্রেক্ষিতে আমরা কোন পেজটাকে র্যাঙ্ক করাবো, ঠিক আছে। তো এই যে কনফিউশনের ব্যাপারটা, এইটাই হচ্ছে ক্যানিবালাইজেশন। এটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে এরকম ডুপ্লিকেট ইস্যু আমাদের না আসে। দেন আসেন মেটা ট্যাগস। মেটা ট্যাগস বলতে কি, যে ট্যাগটা দিয়ে আমরা চিনি বা যে একটা লাইন দিয়ে বোঝানো হয় যে আমাদের কন্টেন্টটা কি বিষয়, সেটাই হচ্ছে মেটা ট্যাগস। যেমন আমরা যখনই গুগলে সার্চ করেছিলাম, আমি একটু ব্যাকে যাই, সার্চ করার পর এখানে আমরা কিছু টাইটেল দেখতে পাচ্ছি না, এই যেগুলো যেমন বাই ক্যাজুয়াল শুজ অনলাইন ইন বিটি, এটাই হচ্ছে মেটা ট্যাগ। মেটা ট্যাগের আর কি অনেকগুলো ভাগ আছে, মেটা ট্যাগের একটা অংশ এটা। তো এগুলো দ্বারা আমরা বুঝতে পারি কন্টেন্টটা কি সম্বন্ধে। এই মেটা ট্যাগসের মধ্যে আমাদের কি কি রয়েছে, মেটা টাইটেল, যেটা আমি মাত্রই দেখালাম এখানে, যেমন এটা হচ্ছে মেটা টাইটেল। দেন আমাদের থাকে মেটা ডেসক্রিপশন। মেটা ডেসক্রিপশন বলতে যে দেখেন মেটা টাইটেলের নিচের দিকে 2-3টা লাইন থাকে, এটা হচ্ছে আমাদের মেটা ডেসক্রিপশন। দেন হচ্ছে হেডার ট্যাগ, অর্থাৎ ভিতরের দিকে আমাদের কন্টেন্টের ভিতরে উপরে, একবারে উপরে, যেমন আমি যদি কোনো একটা কন্টেন্টে যাই, এটা আসলে ব্লগের ক্ষেত্রে বেশিরভাগ হয়ে থাকে, যেমন এই যে সামার ফেস্ট, হ্যাঁ, বা এখানে দেখেন বড় করে একটা হেডলাইন আছে, আমার হ্যান্ড পিকড কালেকশন, এই যে বড় করে যে হেডলাইনটা থাকে এটাকে আমরা বলি হেডার ট্যাগ। এবং ইউআরএল ট্যাগটা আসলে কি, এই যে এখানে প্রত্যেকটার একটা করে ইউআরএল আছে, যেমন আমি যদি এটাতে ক্লিক করি, দেখেন এটার ইউআরএল আলাদা না, এটা হচ্ছে আমাদের ইউআরএল ট্যাগ। তো এই প্রত্যেকটাই আমাদের ইউনিক হতে হবে এবং প্রত্যেকটার মধ্যে আমাদের কিওয়ার্ডটা খুব ভালোভাবে অপটিমাইজ করতে হবে। তো মেটা টাইটেলটা আমরা 50 থেকে 60 ক্যারেক্টারের মধ্যে লেখার চেষ্টা করব, খুব বেশি যদি হয়ে যায়, অর্থাৎ আমরা যখনই গুগলে যাই, এই দাঁড়ান আরেকটা পেজ আছে, সরি। তো এখানে যেহেতু দেখতে পাচ্ছেন, দেখেন এখানে এই পর্যন্ত শেষ, বা কোনোটা যদি আমি একটু দেখাই ডট ডট থাকে কি না, এটাও ঠিক আছে, যেমন এই যে এই হেডলাইনটা দেখেন এবং এই হেডলাইনটা দেখেন, এটা কিন্তু একটা নির্দিষ্ট লিমিটের মধ্যে আছে, কিন্তু এখানে এমন কিছু লেখা হয়েছে যেটার পরে আরও কিছু আছে, কিন্তু এখানে এটা জায়গা হচ্ছে না, কারণ এটা ডট ডট চলে আসছে, অর্থাৎ পুরো কথাটা কিন্তু বোঝা যাচ্ছে না। এই কারণে আমরা এটা কি করব, 50 থেকে 60টা ক্যারেক্টারের মধ্যে আমি রাখার চেষ্টা করব। দেন আসেন মেটা ডেসক্রিপশন। মেটা ডেসক্রিপশন এখানে আমরা 2-3টা লাইনই কিন্তু দেখতে পাই, ঠিক আছে। তো এইটার মধ্যে যে দেখেন আরও লিখলে ডট 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 কিন্তু থাকে, এই কারণে আমরা কি করব, এটা 150 থেকে 160 ক্যারেক্টারের ভিতরে দেওয়ার চেষ্টা করব, এই হচ্ছে লিমিটেশন। দেন আসেন আমাদের ইন্টারনাল, এক্সটার্নাল লিঙ্ক এবং অ্যাঙ্কর টেক্সট। ইন্টারনাল লিঙ্ক বলতে কি বোঝায়, যে আমাদের এই যে একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে ধরেন আমার তো অনেকগুলো পেজই থাকতে পারে, তো আমি কি করলাম, আমার এই একটা পেজে যে কন্টেন্ট লিখলাম, এই কন্টেন্টের ভিতরে এমন কিছু লিঙ্ক দিয়ে দিলাম যার থেকে কোনো রিডার যদি এসে আমাদের এই লিঙ্কে ক্লিক করে তাহলে আমাদের ওয়েবসাইটেরই অন্য একটা পেজে সে চলে যাবে, এটাকে আমরা বলি ইন্টারনাল লিঙ্কিং।
এবং যদি এরকম হয় যে আমরা এটা হচ্ছে আমাদের একটা ওয়েবসাইট এবং এটা হচ্ছে আননোন একটা ওয়েবসাইট, অর্থাৎ আমাদের না, অন্য একটা ওয়েবসাইট, তা আমরা এই কন্টেন্টের ভিতরে যদি এমন কোনো লিঙ্ক দিয়ে দিই যেখান থেকে মানুষ চলে যাবে ওই ওয়েবসাইটে, তখন এই লিঙ্কটাকে আমরা বলবো এক্সটার্নাল লিঙ্ক। ওকে, এটা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক এবং এটা হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক। এখন আসেন অ্যাঙ্কর টেক্সটটা কি। অ্যাঙ্কর টেক্সটটা অনেক ইম্পর্ট্যান্ট একটা বিষয়। এটা হচ্ছে ধরেন আমরা ব্যাক লিঙ্কই করি বা ইন্টারনাল লিঙ্ক দিই বা এক্সটার্নাল লিঙ্ক দিই, আমরা তো অবশ্যই কোনো একটা সেন্টেন্স বা 2-3টা ওয়ার্ডের উপরই সেটা দিই, তাই না? তো এই ওয়ার্ডটা আমরা কোন ওয়ার্ড থেকে পাঠাচ্ছি, যেমন ধরেন আমি এখানে হাউ টু মেক এ স্যুপ লিখলাম এবং স্যুপের কিছু ইনগ্রিডিয়েন্টের নামের পাশে, যেমন ধরেন স্যুপে অবশ্যই চিকেন লাগবে, সে চিকেনের ইনগ্রিডিয়েন্টে আমি চিকেনের মধ্যে একটা লিঙ্ক দিয়ে দিলাম এবং সেই লিঙ্কটা কোথায় দিয়ে দিলাম, যে আমার আরেকটা ওয়েবসাইটে আমি চিকেন নিয়ে কোনো একটা রেসিপি দিয়েছি। তো এই যে রিলেটেড একটা ওয়ার্ড, এই ওয়ার্ডে কিন্তু আমি লিঙ্কটা দিচ্ছি, এটাকে বলা হয় অ্যাঙ্কর টেক্সট। এটা অবশ্যই বুঝে শুনে দিতে হবে, এটার উপরে কিন্তু র্যাঙ্কিংয়ের অনেক কিছু আমাদের ডিপেন্ড করে। ওকে, তো এটা ক্লিয়ার। দেন আসেন ইউআরএল ক্যানোনিক্যালাইজেশন। তো ইউআরএল ক্যানোনিক্যালাইজেশন বলতে কি বোঝায়, যে আমাদের যে ইউআরএলটা আছে এই ইউআরএলটা আমাদের অবশ্যই ভালো মানের হতে হবে, ঠিক আছে? যেমন এই যে এটা একটা ইউআরএল, দেখেন এখানে অনেকগুলো শো করছে না, এবং এই ইউআরএলটা যদি আমরা দেখি তাহলে দেখেন এখানে স্পেসিফিকভাবে কিন্তু বলছে যে এটা কি নিয়ে, মেন, ঠিক আছে? তো এই ইউআরএলগুলো আমাদের অবশ্যই সুন্দর করে দিতে হবে। দেন আসেন আমাদের ইমেজ অপটিমাইজেশন। আমাদের লেখার ভিতরে বা ব্লগের ভিতরে লেখার পাশাপাশি কিন্তু আমরা অনেক ছবি দিয়ে থাকি, তাই না? তো এই ছবিগুলোকে বলা হয় ইমেজ, এবং এগুলো অবশ্যই অপটিমাইজ করতে হবে। কিভাবে করতে হবে, আপনি ওই ইমেজের মধ্যে আপনি ভিতরে অল্টার টেক্সটের একটা জায়গা আছে, সেখানে আপনি আপনার কিওয়ার্ডটা যুক্ত করে দিতে পারেন এবং ইমেজটা কম্প্রেস রাখবেন, কোয়ালিটি ভালো থাকে যাতে, এবং সাইজ মোটামুটি কম থাকে, তাহলে আপনার ইমেজ অপটিমাইজটা খুব ভালো হবে। দেন আসেন সোশ্যাল মিডিয়া আইকন। আমরা যখনই কোনো একটা ব্লগ পড়ি বা কোনো একটা আর্টিকেলে যাই, তখন তাদের এই যে দেখেন নিচের দিকে ফলো আছে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, এগুলোর আইকন দেওয়া আছে। এই আইকনগুলো আপনাকে দিতে হবে কেন? কারণ যাতে করে গুগল বুঝতে পারে যে আমাদের আরও অন্যান্য প্রোফাইলগুলো আছে এবং মানুষজন এখান থেকে ওখানে বা ওখান থেকে এখানে আসা যাওয়া করছে, এই জিনিসটা বোঝানোর জন্য এটা দিতে হবে। দেন আসেন সাইট স্পিড। এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস, যদি এটা টেকনিক্যাল এসইওতে পড়ে, আবার এটা অন পেজ এসইওর মধ্যেও কিন্তু পড়ে। কারণ কি, আমরা যখনই কোনো একটা ওয়েবসাইটে যাই, যেমন এই ওয়েবসাইটে যখন আমরা গেলাম, ধরেন এখান থেকে আমরা অন্য একটা পেজে চলে যাই, ঠিক আছে? যাওয়ার পর এই যে দেখেন লোড হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগেনি, এই কারণে আমরা এখানে স্টে করছি এবং এখান থেকে বিভিন্ন কন্টেন্ট অ্যাজিউম করছি। কিন্তু যদি এই ওয়েবসাইটটা লোড হতে অনেক বেশি সময় লাগতো, আমাদের বসেই থাকতে হতো, আমরা অবশ্যই বসে থাকতাম না, আমরা চলে যেতাম কি পরের ওয়েবসাইটে বা পরে যে ওয়েবসাইটগুলো আছে গুগলে, ওগুলোতে আমরা চলে যেতাম। এই কারণে আমাদের ওয়েবসাইটের স্পিডটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সবসময় খেয়াল রাখবেন, চেকিংয়ের মধ্যে রাখবেন, যাতে আপনার ওয়েবসাইটের স্পিডটা খুব বেশি ভালো হয়। আশা করছি আজকের ভিডিওটা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। কোনো প্রকার কোয়েশ্চেন থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।